গার্ডের বাঁশি বাজিয়াছে, সবুজ নিশান উড়িয়াছে, ইঞ্জিনের শেষ হুইসেল ধ্বনিত হইতেছে। এমন সময়ে দুইজন বাঙালি যুবক একজন অবগুণ্ঠনবতী কিশোরীকে লইয়া তারকবাবুর রিজার্ভ কামরার দ্বার খুলিয়া ঢুকাইয়া দিল। তারকবাবু মালপত্র গুছাইতে ব্যস্ত ছিলেন। হা হা করিয়া দ্বার আটক করিতে না করিতেই গাড়ি বেনারস ক্যান্টনমেন্ট স্টেশন ছাড়িয়া দিল। যুবক দুইজনের একজন গাড়ির সঙ্গে দৌড়াইতে দৌড়াইতে বলিতে লাগিল, কিছু মনে করবেন না, টাইম নেই তাই রিজার্ভ গাড়িতে উঠিয়ে দিলুম তরুকে। আপনারা মেয়ে ছেলেরা আছেন, বেশ যাবে ক্ষণ, ওই মেঝে একটু জায়গা করে নেবে, হাওড়ায় আমাদের লোক নামিয়ে নেবে ক্ষণ। গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়া দিল। সুতরাং যুবকটি আর কি বলিল তারকবাবু শুনিতে বা বুঝিতে পারিলেন না। এমন অদ্ভুত ব্যাপার তারকবাবুর সুদীর্ঘ ঘটনাময় জীবনে কখনো ঘটে নাই। মাত্র সপ্তাহ 2 ছুটিতে সপরিবারে প্রবাসবাসের পর তারকবাবু কাশীর মায়া কাটাইয়া সেই সুজলা সুফলা চিরশ্যামা বঙ্গমাতার পদ্মার তটে কর্মস্থানে প্রত্যাবর্তন করিতেছেন। সঙ্গে স্ত্রী, পুত্র কন্যা, সব শুদ্ধ 7-8টি। তারকবাবু একখানি ইন্টার ক্লাসের কামরা একেবারে কাশী হইতে হাওড়া রিজার্ভ করিয়াছেন। রিজার্ভ করিতে অন্যকে বেগ পাইতে হইলেও তাহাকে পাইতে হয় নাই, কেননা তিনি পুলিশের লোক, পূর্ববঙ্গের গোবিন্দপুরের ইন্সপেক্টর। পুলিশের কার্যে তাহাকে ভগবানের চিড়িয়াখানার হরেক রকম জীবের সহিতই নিত্য পরিচয় করিতে হয়, নিত্য নূতন ঘটনা বৈচিত্র্য উপভোগ করিতে হয়। কাজেই সহজে তাহার বিস্ময় উৎপাদন করিতে পারে এমন ঘটনা প্রায় ঘটেই না। কিন্তু আজ এ কি অভাবনীয় অচিন্তনীয় ঘটনা! কোথাকার অজানা অচেনা বাঙালির ছেলে সম্পূর্ণ অপরিচিতা অবগুণ্ঠিতা লজ্জাভার নমিতা এক কিশোরীকে তাহার গাড়িতে অম্লান বদনে চড়াইয়া দিয়া তাহারই আশ্রয় ও হেফাজতে ভিক্ষা করিয়া সম্পূর্ণ বিশ্বাস ও স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেল। আর তিনি কি করিতে পারেন? গাড়ি ছাড়িয়াছে, গাড়ি হইতে মেয়েটিকে তো ফেলিয়া দিতে পারেন না। এই সামান্য ঘটনা অ্যালার্ম চেইন টানিয়া গার্ডকে জানাইতেও পারেন না। কাজেই পড়িয়া মার খাওয়ার মতো তাহাকে অন্তত রাজঘাট বা মোগলসরাই পর্যন্ত এ যন্ত্রণা ভোগ করিতে হইবেই। বিরক্ত হইয়া অর্ধদগ্ধ বর্মাচুরুর টানিতে টানিতে তারকবাবু বলিলেন, ভেলা বিপদ, নিজের সামলে ওঠা যায় না, তার উপর আবার। গৃহিণী মুখ্যদা সুন্দরী নথ নাড়া দিয়া বিরক্তির সুরে সায় দিলেন, তা সত্যি বাবু, লোকের কি আক্কেল! কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করে গাড়ি রিজার্ভ করো, তা কি স্বস্তিতে যাবার জো আছে? কন্যা নিহার বাধা দিয়া কোমল কণ্ঠে বলিল, কেন মা, ও তো একটুখানি জায়গা নিয়েছে, তা তোমাদের কি অসুবিধে হয়েছে? আহা, ছেলে মানুষ, আমাদের হাতে সঁপে দিয়ে গেল। গৃহিণীর মনটা স্বভাবতই নরম, তবে কিনা পুলিশ হুজুরের গিন্নি, এই যা। মেয়ের কথায় মার মনটা একটু ভিজিয়ে আসিল। তিনি বলিলেন, না বাছা, গাড়িতে থাকতে মানা করিনি, তবে তোর জন্যই তো রিজার্ভ করা, ওই একটু হাত পা ছড়াবি তাই। তা হোক না মা, আমার তো রোগ সেরেছে। এসো ভাই, এই দিকে উঠে বেঞ্চে বসবে, এসো তো। নিহার শেষ কথাটা অবগুণ্ঠিতা কিশোরীকে লক্ষ্য করিয়াই বলিল। গাড়ি এই সময় রাজঘাটে পৌঁছিল।
তারকবাবু প্ল্যাটফর্মে নামিয়া রেল পুলিশের অফিসের দিকে চলিলেন। একটা কনস্টেবলকে ডাকও দিলেন, কিন্তু আবার কি ভাবিয়া গাড়ির কামরায় ফিরিয়া আসিলেন। গৃহিণী জিজ্ঞাসা করিলেন, কি হলো, এদের কাউকে সন্ধান পেলে? তারকবাবু অন্যমনস্কভাবে বলিলেন, কাদের? এই যে এই মেয়েটির সঙ্গের লোকদের। না, আমি সে সন্ধানে যাইনি, আর কাহাতক গাড়ি গাড়ি ঢুঁড়ে বেড়াবো। এই সময় নিহার বলিল, থাক না বাবা, ও আর আমাদের কতটুকু জায়গা নেবে। দেখো না, তোমার তাড়াতে একেবারে জড়সড় হয়ে এক কোণে মেঝে বসে রয়েছে। আহা, মানুষ তো। তারকবাবু ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, তা মেঝে কেন? যখন থাকবেই তখন ভালো করে উঠে বসতে বলো। ওহো, আমি রয়েছি যে। আচ্ছা, মোগলসরাই এলো বলে আমি মোগলসরাইয়ে পাশের কামরায় জায়গা করে নেবক্ষণ। তোমরা ওকে বেঞ্চের ওপরে জায়গা করে দিও, রাতটা কাটানো যাই তো। গৃহিণী সরিয়া আসিয়া পাশে বসিয়া কানে কানে বলিলেন, দেখো, আমি ভালো বুঝছিনি, সমস্ত মেয়ে, সঙ্গে জিনিসপত্র কিচ্ছু নেই, পুরুষ মানুষও নেই, থাকলেও বা কোথায় রয়েছে কে জানে। নিহার কত সাদাসাদি করলে, হাতে ধরে তুলতে গেলে হাত ছিনিয়ে নিল, কিছুতেই উঠে বসবে না। ওই যে পিছন ফিরে 1.5 হাত ঘোমটা টেনে বসে আছে, কিছুতেই খুলবে না। কেবল বলছে, আমায় মাপ করবেন, আমি বেশ বসে আছি। কি বলো দিকি? তারকবাবু বিরক্তির সুরে বলিলেন, আমার মাথা আর মুন্ডু, কিছুই তো বুঝতে পারছি না। যাক, মোগলসরাই এলো, আমি নেমে যাচ্ছি। প্রতি স্টেশনে নেমে খবর নিয়ে যাব, তোমরা সাবধানে থেকো। কামরা হইতে নামিয়া পাশের কামরায় উঠিবার সময় তারকবাবু ভাবিতে লাগিলেন, আমি পুলিশের লোক, আমারও এতে তাক লাগছে, ব্যাপার কি? পুঁটুলির মতো কুণ্ডলি করিয়া কামরায় এক কোণে কিশোরী বসিয়াছিল। দীর্ঘ অবগুণ্ঠনে তাহার মুখমণ্ডল আবৃত ছিল। তখন হাওড়া এক্সপ্রেস মোগলসরাই ছাড়া দিয়া ঝড়ের বেগে উড়িয়া চলিয়াছিল। দ্বীপ্রহরের সূর্যকিরণে গাড়িখানা তাতিয়া ঝলসিয়া তাহা তাহা করিতেছিল। নিহার ডাকিল, এসো না ভাই, বেঞ্চের উপর বসবে, এসো না, লজ্জা কি? বাতাসের জোরে সে কথা ভাসিয়া উড়িয়া গেল। কিশোরী শুনিতে পাইল কি পাইল না বুঝিতে পারা গেল না, তবে সে পূর্বাপেক্ষা আরো বড় করিয়া অবগুণ্ঠন টানিয়া জড়সড় হইয়া বসিয়া রহিল। তখন নিহার উঠিয়া হাসিতে হাসিতে তাহার কাছে গেল এবং তাহার হাত ধরিয়া উঠাইবার চেষ্টা করিল, কিন্তু সে সজোরে হাত ছিনাইয়া লইল। নিহার একটু বিস্মিত হইল, একটু ক্রুদ্ধও যে হইল না তাহা নহে। কোথাকার কে অপরিচিতা, দয়া করিয়া তাহারা আশ্রয় দিয়াছে, অথচ তাহার এই ব্যবহার। নিহারের জননী বিরক্তির সুরে বলিলেন, আহা, থাক না বাছা, ওর যেখানে ইচ্ছা। বলে পৃথিবীতে নাকি দয়াধর্মের কাল আছে। নিহার আপনার আসনে ফিরিয়া গেল। সমস্ত অপরাহ্নটা এইভাবেই কাটিল। কতকটা খোকাখুকিদের দুধ খাওয়াইয়া, কতকটা ঝিমাইয়া, কতকটা নাক ডাকাইয়া সময় কাটিল। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল। ইহার মধ্যে কয়েকটা স্টেশনে
তারকবাবু আসিয়া সকল অভাব অভিযোগের কথা শুনিয়া গিয়াছেন। এত ঘটনা ঘটিয়া গিয়াছে, কিন্তু কিশোরী যেভাবে প্রথমে আসিয়া বসিয়াছিল ঠিক সেই একইভাবে বসিয়া আছে, যেন পাষাণে গড়া পুতুলটি। সন্ধ্যার পর তারকবাবু মেয়েদের গাড়ি হইতে এক দফা ফল মিষ্টান্নাদি লইয়া গেলেন। নিহারের মা খোকাখুকিদের খাওয়াইতে বলিলেন এবং নিহারকে কিছু খাইতে বলিয়া অবগুণ্ঠিতাকে সম্বোধন করিয়া বলিলেন, কি গো বাছা, বড় মানুষের ঝি, বলি কথাই না কও, কিছু খাবে তো? না, চুপ করে থাকলে হবে না, আমরা সবাই খাবো, তুমি একলাটি উপোস দিতে পারবে না। নিহার কিছু খাবার লইয়া দুইটা পাত্রে রাখিয়া অবগুণ্ঠিতা কিশোরীর পাশে গিয়া বসিল। বলিল, এসো ভাই, তোমরা কি, আমরা কায়স্থ। অবগুণ্ঠিতা নিহারের কথার জবাব না দিয়া উঠিয়া দাঁড়াইল এবং ঘোমটাটা আরও টানিয়া দিয়া নিহারের মার কাছে গেল। হঠাৎ সে সেখানে তাহার পদতলে লুটাইয়া পড়িয়া দুই হাতে তাহার পা দুখানি ধরিয়া আকুল কণ্ঠে বলিল, মা, আমি আপনার সন্তান, বলুন আমায় ক্ষমা করবেন। মোক্ষদা যতটা অপ্রস্তুত হইলেন তদাপেক্ষা অধিক বিস্মিত হইয়া পা ছাড়াইয়া লইয়া বলিলেন, আহা, করো কি বাছা, বালাই ষাট, ক্ষমা করব কেন? ক্ষমা কিসের জন্যে মা? কিশোরী তখনও অবগুণ্ঠনবতী। সে বলিল, হ্যাঁ মা, ক্ষমা, ভারী অপরাধ করেছি আমি ঠক, জুয়াচোর, জুয়া চুরি করে আপনাদের কামরায় এসেছি, ইচ্ছা হলে আপনারা আমায় পুলিশে দিতে পারেন। মোক্ষদা ও নিহার বিস্ময় বিস্ফারিত নয়নে তাহার দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিলেন, কোনো কথা বলিতে পারিলেন না। কিশোরী হঠাৎ অবগুণ্ঠন খুলিয়া ফেলিয়া বলিল, মা, আমায় যা ভাবছেন আমি তা নই, তবুও আমি আপনার সন্তান, আপনার জিতেনের মতো। মা ও মেয়ে একসঙ্গে অস্ফুট চিৎকার করিয়া উঠিলেন। নিহার, ও মা গো বলিয়া মায়ের পাশে বসিয়া পড়িয়া মাকে জড়াইয়া ধরিল এবং মুখের অবগুণ্ঠন টানিয়া দিল। কিশোরী, সে আর তখন কিশোরী নহে, বাধা দিয়া বলিল, দোহাই আপনাদের, চেঁচাবেন না, যদি জিতেনদাকে বাঁচাতে চান তাহলে। মোক্ষদা পুলিশের একজন বড় কর্তার গৃহিণী, তাহার সাহস ও ধৈর্য অল্প ছিল না। তিনি কঠোর স্বরে বলিলেন, কে তুমি? জিতেনের নাম নিচ্ছ? বেটা ছেলে মেয়ে মানুষ সেজে আমাদের গাড়িতে ঢুকেছ, এদিকে দেখতে তো ভদ্রলোকের ছেলের মতো। যুবক কাতর স্বরে বলিল, সব পণ্ড হলো দেখছি, ভাগ্যে গাড়ি ঝড়ের বেগে দৌড়চ্ছে, না হলে যা চেঁচিয়েছিলেন। যাক, আমার পরিচয় তো, আপনি জিতেনদার শাশুড়ি তো, আর এই আমার বৌদি, জিতেনদার স্ত্রী, তাই না? মোক্ষদা সে কথায় কর্ণপাত না করিয়া বলিলেন, কে তুমি? শিগগির নেমে যাও, না হলে এখনই। কথা শেষ হইল না। নিহার চুপি চুপি তাহার কানে কানে কয়েকটি কথা কহিল। মোক্ষদা অমনি কথা ঘুরাইয়া লইয়া বলিলেন, হ্যাঁ, জিতেনের কথা কি বলছিলে? জিতেন কোথায়? তুমি তাকে জানলে কি করে? যুবক বলিল, সে অনেক কথা, সোজা কথায় বলি, আমি জিতেনদার জন্য এই বেশ ধরেছি।
আপনাদের সঙ্গ নিয়েছি। যদি জিতেন্দাকে বাঁচাতে চান তাহলে আমায় এইভাবেই আপনাদের আশ্রয় নিয়ে চলুন। গোবিন্দপুর থানায় আমার কাজ আছে। সে কাজ সফল না হলে বিধাতাও জিতেন্দাকে বাঁচাতে পারবে না। আপনি আমার মা, আর উনি আমার সহোদরা ভগিনী, বুঝলেন তো? আর এতেও যদি না বোঝেন তবে আরও একটু কথা যোগ দেবার আছে। আমি অনুশীলন সমিতির স্বেচ্ছাসেবক, মায়ের সন্তান। কথাটা বলিবার সময়ে যুবকের স্বভাবগৌর কমনীয় বদনমণ্ডল আনন্দ গর্বের আলোকে উজ্জ্বল হইয়া উঠিল। মোক্ষদা বলিলেন, আমি অত শত বুঝি না বাপু, আমি শুধু জানতে চাই তুমি পরের স্টেশনে নেমে যাবে কিনা। যুবক বলিল, না, যাব না। মোক্ষদা উত্তেজিত স্বরে বলিলেন, তবে এদের ডাকতে হবে। ওমা, কেমন ভদ্রনজ্ঞা। যুবক দৃঢ়কণ্ঠে বলিল, না মা, ডাকতে হবে না দেখছি, দিদিকে বুঝিয়ে বলতে হবে। দিদি, এটা লজ্জার সময় নয়। আপনার স্বামীর জীবন মরণ এর উপর নির্ভর করছে। নিহার মুখের আবরণ খুলিয়া ফেলিল, বলিল, এর সব কথা শুনলে ক্ষতি কি মা? যুবক বলিল, সব খুলে বলবো বলেই এসেছি। আমার পেছনে পুলিশের গোয়েন্দা ফিরছে, তাই এই বেশে লুকিয়ে আসতে হয়েছে। শপথ করে বলছি, রসুলপুরের রাজনৈতিক ডাকাতির সঙ্গে জিতেন্দার কোনো সম্পর্ক নেই। জিতেন্দা সম্পূর্ণ নির্দোষ। তার নামে গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছে। গ্রামের জমিদারের ছেলে, যার প্রকৃত স্বভাবের পরিচয় পেয়ে তারকবাবু দিদির সঙ্গে তার বিয়ের সম্বন্ধ ভেঙে দিয়ে জিতেন্দার সঙ্গে বিয়ে দিয়েছেন, সেই এই চক্রান্ত করে পরোয়ানা বার করিয়েছে। আমি তার চক্রান্ত ভেঙে দিয়ে জিতেন্দার মুক্তির উপায় করতে যাচ্ছি। একমাত্র আপনাদের আশ্রয়ে গেলেই গোয়েন্দাদের হাত এড়াতে পারব, তাই এই কাজ করেছি। এখন আপনারা যা ভালো বিবেচনা করবেন করুন। কামরার মধ্যে ক্ষণিককাল নীরবতা বিরাজ করিল। মোক্ষদা ক্ষণিক পরে জিজ্ঞাসা করিলেন, বাবা, তোমার নাম কি? তুমি আমার জিতেনের বন্ধু? যুবক বলিল, হাঁ মা, আমি তার ভক্ত অনুগত শিষ্য। তার কাছে আমি আমার দেশ মাকে চিনতে শিখেছি। তিনি এত বিদ্বান, বুদ্ধিমান, আমার মতো হতভাগাকেও তিনি ভাইয়ের চোখে দেখেন। আমাকে মায়ের সেবায় অধিকারী করবার যোগ্য শিক্ষা দিয়েছেন। তার ঋণ শুধতে পারবো না, তবু যদি তার কিছু কাজে লাগি। আমাকে বীরেন বলে জানবেন মা। নিহার বলিল, আপনি যদি ধরা পড়েন? বীরেন্দ্রনাথ ঈষৎ হাসিয়া বলিল, তাতেই বা ক্ষতি কি? জিতেন্দার সন্ধান তাহলে তো কেউ পাবে না। নিহার বলিল, আর আপনার নিজের কি হবে? আমার জন্য ভাববেন না। আমার মতো তুচ্ছ নগণ্য একটা প্রাণ হাসি কাষ্ঠে ঝুললেও দেশের ক্ষতি বৃদ্ধি নেই। কিন্তু জিতেন্দার কথা স্বতন্ত্র। মোক্ষদা বলিলেন, কেন? বীরেন সোৎসাহে প্রফুল্ল চিত্তে গর্ব ভরে বলিল, কেন? তিনি গেলে বাঙালির ছেলেকে মানুষ করে গড়ে তুলবে কে? যাক, আমার সব কথা খুলে বললুম। এখন আপনারা যা ভালো বোঝেন করুন। মা ও মেয়ের চোখে চোখে কথা হইয়া গেল। নিহার বলিল, তাহলে
বাবার কাছে কি আপনি আত্মগোপন করে থাকতে চান? বীরেন উত্তর দিল, নিশ্চয়ই। তিনি পুলিশের কাজ করেন, তাকে এর মধ্যে জড়াতে চাইনি, অন্তত গোবিন্দপুরে পৌঁছনো পর্যন্ত না। তারপর আমি আমার ব্যবস্থা করব। নিহার বলিল, হাওড়ায় পৌঁছে আপনার লোকজন আপনার খোঁজ না নিতে এলে বাবাকে কি বলবো? বীরেন ক্ষণিক চিন্তা করিয়া বলিল, সে ভার আপনার ওপর রইল। অন্তত জিতেন্দার সহধর্মিনীর নিকট আমি এটুকু আশা করতে পারি, আজ 4 বৎসর আপনি ছায়ার মতো তার সঙ্গিনী হয়েছিলেন। নিহার বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিল, বেশ, তাই হবে। গোবিন্দপুরের পুলিশ ইন্সপেক্টরের গৃহের অন্তঃপুরের একটি কক্ষে নিহারবালা অত্যন্ত চঞ্চলভাবে পদচারণা করিয়া বেড়াইতেছে। তাহার মুখে চোখে দারুণ উৎকণ্ঠার ভাব ফুটিয়া উঠিয়াছে। জানালার ভিতর দিয়া অনন্ত বিস্তার বিশাল কায়া পদ্মার গুরুগম্ভীর তরঙ্গভঙ্গ দীপ্ত সূর্য করে বড়ই সুন্দর দেখাইতেছিল, কিন্তু সেদিকে নিহারের আজ দৃষ্টি ছিল না। হঠাৎ কক্ষদ্বার উন্মুক্ত করিয়া নিহারের জননী দেখা দিলেন। তাহার মুখে চোখে একটা দারুণ নৈরাশ্যের চিহ্ন প্রকটিত হইয়া উঠিয়াছে। নিহার দ্রুত পাদবিক্ষেপে মায়ের সান্নিধ্যে উপস্থিত হইয়া তাহার মুখের দিকে উদ্বেগ কাতর দৃষ্টি স্থাপিত করিয়া জিজ্ঞাসা করিল, কি হলো মা? কিছু করতে পারলে? মোক্ষদা মেঝের উপর বসিয়া পড়িয়া নৈরাশ্য ব্যঞ্জক স্বরে বলিলেন, না মা, কিছুতেই তার মন নরম করতে পারলুম না। নিহার কাতর স্বরে বলিল, কিছুতেই না? মোক্ষদা কহিলেন, না, কিছুতেই না। তার এক কথা, যে দেশের আইন মানে না, ধর্ম মানে না, রাজা মানে না, দেশের লোকের বাড়ি ডাকাতি করে, সে যেই হোক না কেন, দেশের শত্রু এবং তাঁরও শত্রু। নিহারের তখন লজ্জা ভয় কিচ্ছু ছিল না। সে গম্ভীর স্বরে বলিল, ছেলে বা জামাই হলেও সে শত্রু? মোক্ষদা জবাব দিলেন, হাঁ, সে জামাই না, সে তার শত্রু। তাকে তিনি নিজে ধরতে পারলে আইনের হাতে দিতে পেছপা হবেন না। নিহার দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া আবার পায়চারি করিতে লাগিল। ক্ষণপরে মায়ের কাছে আসিয়া বসিয়া বলিল, তাহলে তার মেয়েও তার শত্রু? গৃহিণী জিভ কাটিয়া বলিলেন, বালাই, তিনি বলেন। নিহার কঠোর স্বরে বলিয়া উঠিল, কি মা? তিনি মনে করেন তার মেয়ে বিধবা হয়েছে, এই তো? মা মেয়ের মাথাটা কোলের মধ্যে টানিয়া লইয়া কাঁদিতে কাঁদিতে বলিলেন, বালাই, 60 ও কথা কি বলতে আছে? কত পাপ করেছিল মা। কেন মা, বলতে নেই কেন? বাপ যদি তা মনে করতে পারেন তবে বললেই কি যত দোষ? যাক, তাহলে কোনো উপায়ই তিনি করবেন না। তুমিও বীরেনবাবুকে কোনো সাহায্য করতে পারবে না, তাই তো? মোক্ষদা সস্নেহে মেয়ের গায়ে হাত বুলাইতে বুলাইতে বলিলেন, লক্ষ্মী মা আমার, রাগ করিস নে। জিতেন কি তার কম আদরের বস্তু, কম স্নেহের ধন? কিন্তু কি করবেন, তিনি যে পুলিশের লোক রে, আইনের চাকর। তিনি বলেন এই কাজে
এ কর্তব্য পালনে আত্মীয় স্বজনের মায়ার কথা ভাবতে গেলে চলে না। নিহার মায়ের কোল হইতে তীব্র বেগে মাথা তুলিয়া লইল। তাহার চোখে জল নাই, কিন্তু কি এক উজ্জ্বল আভায় তাহা ভরিয়া গিয়াছে। সে দৃঢ়স্বরে বলিল, কর্তব্য? কর্তব্য কি তা কি আমিও জানি না? যখন হাসি মুখে তাকে দেশের কাজে বিদায় দিয়েছিলুম, তখন কি আমিও কর্তব্যের কথা ভাবিনি? এই কমাস যখন তিনি গাঁয়ের গরিব চাষা ভূষদের বুকে তুলে নিয়ে তার কর্তব্য পালন করছিলেন, তখন কি আমিও ত্যাগ স্বীকার করিনি? তার দুঃখ কষ্ট, তার কঠোর সাধনার কথা মনে করে তার বিদায়ের কষ্টটা সহ্য করিনি? আমিও কর্তব্য ভালোবাসি, কিন্তু তা হলেও তিনি যে বড়, তার কর্তব্য আগে তো। গৃহিণী বলিলেন, না মা, কিন্তু তার কর্তব্য, তার চাকুরি, জানো না কি ওই কর্তব্য তার জীবনের কতটা অংশ জুড়ে রয়েছে? নিহার ভীষণ অসংযত স্বরে বলিল, জানি, কিন্তু প্রাণের টানের কাছে এই কর্তব্য ছাড়। যদি যথার্থ বাবার সে টান থাকত, তাহলে তিনি কি এমন কঠোর হতে পারতেন? শ্বশুর কর্তব্যের হাঁড়ি কাঠে জামাইয়ের প্রাণ বলি দিতে পারেন, স্ত্রী কিন্তু তা পারে না মা। ছাড় কর্তব্য তো দূরের কথা, স্বামীর প্রাণের জন্য স্ত্রী তার সর্বস্ব বলি দিতে পারে। দেখি এর উপায় করতে পারি কিনা। বাঙালির ঘরের মেয়ে হয়ে জন্মেছি বলে কি আমাদের কোনো ক্ষমতা নেই মা? নিহার ঘর হইতে বাহির হইয়া গেল। মোক্ষদা অবাক হইয়া তাহার চঞ্চল মূর্তির দিকে তাকাইয়া বসিয়া রহিলেন। এই ঘটনার 2-4 দিন পরে তারকবাবু অত্যন্ত ক্রোধ ভরে অন্দরে আসিয়া গৃহিণীকে ডাকিয়া বলিলেন, তোমাদের এসব কি বাড়াবাড়ি? রসুলপুর ডাকাতির সম্পর্কে সব কাগজপত্র সিন্দুক থেকে চুরি গেল। আবার এ কি শুনি, তোমরা নাকি একটা অ্যানার্কিস্ট ছোঁড়াকে কুটুম সাজিয়ে ঘরে পুরে রেখেছ। এসব হলো কি? বাঘের ঘরে ঘোঘের বাসা বটে। গৃহিণীর মুখ শুকাইল। তিনি আমতা আমতা করিতে লাগিলেন। তারকবাবু উত্তরোত্তর ক্রুদ্ধ হইয়া বলিলেন, আগুন নিয়ে খেলা? মেয়ে মানুষই বুদ্ধি কি সব জায়গায় চলে? কোথায় সে হতভাগা ছোঁড়া? এখনই এখানে পাঠিয়ে দাও। কতটা মিসচিফ করেছে আগে জানতে চাই। গৃহিণী কাকুতি মিনতি করিয়া বলিলেন, দেখো, অতটা কঠিন হয়েও না। যা করেছি জামাইয়ের মুখ চেয়েই করেছি। এ ছেলেটি বড় ভালো, আমায় মা বলেছে, আর নিহারকে দিদি। জিতেনকে দেবতার মতো দেখে বলে তার জন্যে প্রাণকেও তুচ্ছ করে এই দেশে এসেছে। আচ্ছা আচ্ছা, সে লেকচার দিতে হবে না। ছোঁড়াকে এখনই পাঠিয়ে দাও। 2 দিন সদরে গেছি আর এই কাণ্ড। সাধ করে বলে মেয়ে মানুষ। গৃহিণী কর্তার সেই ভৈরব মূর্তি দেখিয়া আর কথা কহিতে সাহস করিলেন না। বাহিরে গিয়া ক্ষণপরে বীরেনকে তাহার গুপ্ত স্থান হইতে পাঠাইয়া দিলেন। বীরেন কক্ষে প্রবেশ করিতেই তারকবাবু কক্ষদ্বার রুদ্ধ করিয়া পিস্তলটি সম্মুখে রাখিয়া গুরুগম্ভীর নাদে বলিলেন, কি হে ছোকরা, খুব যে বুকের পাটা দেখতে পাই। মেয়ে মানুষ সেজে হিন্দু গেরস্তর অন্দরে সেঁধিয়েছ, আবার ভোল বদলে কুটুম্ব সেজেছ। কোন সাহসে? বীরেনও গম্ভীর স্বরে বলিল, যে সাহসে প্রাণকেও তুচ্ছ করে নির্দোষ বন্ধুর মুক্তি সাধন করতে কাশী হতে এই পদ্মা তটে সিংহের বিবরে এসেছি, সেই সাহসে।
বহুত আচ্ছা, খুব কথা শিখেছ দেখছি। তাই বহুরূপী সাজাতে কি সাজা হয় জানা আছে? আছে, থাকলেও তাতে ভয়ের কারণ নেই। দেখো, ঘরে একটা কেলেঙ্কারি হবে এই ভয়ে এখনো তোমায় গুলি করে মারিনি, তা জানো? কিন্তু তোমাদের মতো খুনে ডাকাত দেশের শত্রুগুলোকে কুকুরের মতো গুলি করে মারাই উচিত। দেশের শত্রু আমরা, যাদের দেশ মা। তারকবাবু বলিয়া উঠিলেন, 500 বার আইন মানে না, গুরুজন মানে না, ভদ্রলোকের ছেলে ডাকাতি করে, এরা আবার দেশোদ্ধার করতে আসে। তোমার এই কারচুপি গোয়েন্দার চোখ এড়িয়েছে, আমি সব জানি। এখন ভালোয় ভালোয় যে কাগজগুলো চুরি করেছ ফিরিয়ে দাও। তোমার ফাঁসি নাও হতে পারে, অন্তত আমি বাঁচাবার চেষ্টা করতে পারি। ও, এই জন্যে আপনি এখনো আমায় পুলিশে ধরিয়ে দেননি বটে। তা কাগজপত্র তো আর পাবেন না, সে পেয়েই পুড়িয়ে ফেলেছি। তারকবাবু লাফাইয়া উঠিয়া বলিলেন, হ্যাঁ, কি সর্বনাশ, মিথ্যে কথা। বীরেন হাসিয়া বলিল, বড় আশায় ছাই পড়েছে না তারকবাবু? এত বড় সাজানো মামলাটা বুঝি ফসকে যায়? শীঘ্র কাগজ বার করো, না হলে এখনই পুলিশে দেব। দিন না, এখনই দিন। আমার কাজ হয়ে গেছে, আপনার হাতের কাগজগুলোই বাকি ছিল, তাও পুড়িয়ে ফেলেছি। আর জমিদারের ছেলের সাক্ষ্য সাবুত, তাও সব ঠিক করে রেখেছি। এখন একটা কাজ বাকি, জিতেনদাকে আপনার সঙ্গে মিলিয়ে দেওয়া। শয়তান কথাকার, এই বাহার কন হ্যাঁ রে? চেঁচাবেন না, আমি তো পুলিশের হেফাজতেই রয়েছি, যখন ইচ্ছে আদালতে নিয়ে যেতে পারেন। অপরাধও আমি অস্বীকার করব না, কিন্তু আমার একটা অনুরোধ, জিতেনদাকে ঘরে ফিরিয়ে আনুন। জিতেনদা নির্দোষ। কখনো না, সে খুনে ডাকাত। ভুল তারকবাবু, ভুল। যা প্রমাণ পেয়েছেন সব ওই জমিদার পুত্তুরের গড়া পেটা। বুঝছেন না কেন সে এই কাজ করেছে? না, আমি বুঝতে চাই না, তাছাড়া প্রমাণ আছে। বীরেন্দ্র বলিল, তারও বড় বিরুদ্ধ প্রমাণ আমি দিতে পারি। যেদিন ডাকাতি হয় সেদিন জিতেনদা কলকাতার অনুশীলন সমিতির এক গুপ্ত সভায় হাজির ছিল। বিশ্বাস হলো না? আচ্ছা, না হোক, আপনার মেয়ের কথাটাও তো একবার ভেবে দেখুন। আহা, তারও জন্মটা খেয়ে দিতে চান? তোমার এত মাথা ব্যথা কেন? এতে তোমার স্বার্থ কি? আমি এখনো বুঝতে পারছি না জিতেনের জন্য তুমি কেন কাঁচা মাথা দিতে এলে। তোমার নবীন বয়স, ভদ্র আকৃতি, তুমি কি ভেবে যে এ কাজে নেমেছ? বীরেন্দ্রনাথ ঈষৎ হাসিল, বলিল, জিতেন আমার প্রাণাপেক্ষা প্রিয়তম বন্ধু। বন্ধু? বন্ধুর জন্য কে এতটা করবে? বীরেন্দ্র বলিল, বিশ্বাস হলো না? আচ্ছা, যদি বলি আমাদের সম্প্রদায়ে দেশের কাজে মানুষ সব করতে পারে, তাহলে? দেশের কাজ? ও তো ফাঁকা কথা। দেশ কি, দেশ কোথায়, দেশের কাজটাই বা কি? বীরেনের চক্ষু ধকধক করিয়া জ্বলিয়া উঠিল। সে কম্পিত কণ্ঠে ছলছল নেত্রে বলিল, দেশ কি? তারকবাবু, দেশ যে আমাদের মা, আমার মা, তোমার মা, আমাদের সকলের মা। যার মাটিতে আমরা জন্মেছি, যার পীযূষ স্তন্য ধারায় আমরা পুষ্টি লাভ করেছি, দেশ যে আমাদের সেই মা। সে মায়ের ঋণ কি তুচ্ছ জীবনদানেও শোধ করা যায়?
কথাগুলো শুনিয়া তারকবাবুর প্রাণের ভিতরটা কেমন করিয়া উঠিল। কিন্তু সে মুহূর্ত মাত্র। এসব পাগলামির কথা তিনি অনেক স্বদেশী বক্তৃতায় শুনিয়াছেন। তিনি মনের ক্ষণিক দুর্বলতাকে দূরে ফেলিয়া দিয়া কঠোর স্বরে বলিলেন, দেখো, ওসব লেকচার আমরাও দিতে পারি। তোমাদের মুরদ যত সব জানা হয়ে গিয়েছে, এক স্বদেশী জিনিসের ব্যবহার তাই পারলে না। যাক, তুমি জিতেনের বন্ধু, বিশেষত আমার স্ত্রী ও কন্যা তোমাকে আশ্রয় দিয়েছে, এই জন্য দয়া করে তোমাকে এখনো ধরিয়ে দিইনি। কিন্তু আজ হতে 3 দিন সময় দিলুম। এর মধ্যে মামলার কাগজপত্র যা নিয়েছ ফিরিয়ে দিয়ে যেথা ইচ্ছে চলে যাও, কিচ্ছু বলবো না। পুলিশের লোককেও ধরতে মানা করে দেব। রাজি আছো? বীরেন বলিল, না। তারকবাবু বিস্মিত হইয়া বলিলেন, না? বীরেন আবার বলিল, না, যতক্ষণ পর্যন্ত জিতেন্দার প্রতি আপনার মনের ভাব বদলিয়ে দিতে না পারব, ততক্ষণ এখান থেকে এক পাও নড়ব না। মেরে তাড়িয়ে দিলে আবার ফিরে আসব। তারকবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, কে তোমায় মেরে তাড়াতে যাচ্ছে? আমি তোমায় পুলিশে ধরিয়ে দেব। বীরেন হাসিয়া বলিল, ধরিয়ে দেবেন? বেশ, সে তো ভালো কথা। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, আমায় জীবন্তে ধরিয়ে দিতে পারবেন না। ধরতে হলে আমার মৃতদেহটাকে ধরিয়ে দিতে হবে। তারকবাবু ভ্রু কুঞ্চিত করিয়া বলিলেন, ইস, বাঙালির ছেলের এত সাহস! কেন, সে সাহসের পরিচয় কি এতদিন পাননি? তবে সরকার এত পয়সা খরচ করে এত টিকটিকি রেখেছে কেন? বাঙালির ছেলে হাসি মুখে জেলে যায়, ফাঁসিতেও ঝুলতে পারে। তারকবাবু বিষম ক্রুদ্ধ হইয়া বলিলেন, বটে, তবে তাই হোক। আজ থেকে 3 দিন সময় দিলুম, এর মধ্যে সরে পড়ো। এখনো থানার বা গাঁয়ের লোক তোমার সন্ধান পায়নি, কিন্তু 3 দিন পরে যদি তোমায় এখানে দেখতে পাই, তাহলে স্বয়ং বিধাতা এলেও তোমার নিস্তার নেই। আমি তোমার জন্য সদরে পরোয়ানা আনতে চললুম। তারকবাবু এই কথা বলিয়া ঝড়ের বেগে ঘর হইতে বাহির হইলেন। বীরেন কিছুক্ষণ নীরবে অবস্থান করিয়া হাসিয়া ফেলিল। তাহার পর বাড়ির বাহির হইয়া গেল। আজ পদ্মাবতীর অতি ভীষণ রণরঙ্গিনী মূর্তি। সাঁঝের আধার নামিবার পূর্বেই আকাশের ঈশান কোণে যে ছোট কালো মেঘখানি দেখা গিয়াছিল, তাহাই অল্পে অল্পে ঘটা করিয়া আকাশ ছাইয়া ফেলিয়াছে। গুরু গুরু মেঘ গর্জনের সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামিয়াছে। সে বৃষ্টির পর রাত্রি দ্বিপ্রহর হইতে ভীষণ ঝড় উঠিয়াছে। সে ঝড়ে পদ্মা ভীম রঙে নাচিয়া উঠিয়াছে। সন্ধ্যার পর যখন অল্প অল্প বৃষ্টি নামে, তখন মাঝি মাল্লারা যে যেখানে ছিল সুবিধা মতো নৌকা লইয়া খালে বিলে ঢুকিয়া পড়িয়াছে। পদ্মা রণরঙ্গে মাতিয়া উঠিলে কে পদ্মাবক্ষে স্বেচ্ছায় থাকিতে চাহে? সারা রাত্রি উন্মত্ত বায়ু হা হা গর্জিয়াছে। পদ্মার তরঙ্গ রাশি সমস্ত রাত্রি ভীমরোলে হু হু গর্জনে আছাড়ি পিছাড়ি খাইয়াছে। কুলপ্লাবী তরঙ্গ তরঙ্গের উপর চড়িয়া ভীষণ শব্দে তটভঙ্গ করিয়াছে। শেষ রাত্রিতে ভীষণা পদ্মা ভীষণতর আকার ধারণ করিয়াছে। এ ভীষণ দুর্যোগের সময়েও গোবিন্দপুরের নাতে দূরে পদ্মাবক্ষে একখানা স্টিমারের বাঁশির সুর
আকাশে ভাসিয়া আসিতেছিল, যেন সেই সুর কাতরভাবে গ্রামবাসীর সাহায্য ভিক্ষা করিতেছিল। সেই ভীষণ ঝঞ্ঝা বায়ু ও ঘনান্ধকারের মধ্যেও স্টিমারের ক্ষীণ আলোকরশ্মি গ্রাম হইতে স্পষ্ট দেখা যাইতেছিল। ভীষণ তরঙ্গাভিঘাতে স্টিমারখানা লাল মিয়ার চড়ার গায়ে আছাড়িয়া পড়িতেছিল। তারকবাবুর বাড়িতে আজ কাহারও চোখে ঘুম নাই। এই জাহাজেই তারকবাবুর আজ বাড়ি ফিরিবার কথা। তবে তিনি ঠিক এই জাহাজেই আছেন কিনা কেউ তাহা জানে না। মা ও মেয়ে ঘরে আলোক জ্বালিয়া পদ্মার তাণ্ডব লীলার দিকে দৃষ্টি নিবদ্ধ করিয়া কাঠ হইয়া বসিয়াছিলেন। স্টিমারের করুণ বাঁশি যখন স্পষ্ট বাজিয়া উঠিল, তখন জানালা দিয়া আর্ত উৎপীড়িত জাহাজের আলোকমালা দেখা যাইতে লাগিল। তখন নীহার আর স্থির থাকিতে পারিল না। সে দাঁড়াইয়া উঠিয়া ডাকিল, মা। যে সুরে মা কথাটি উচ্চারিত হইল, তাহাতে মোক্ষদা চমকিয়া উঠিলেন। তিনিও আকুল কণ্ঠে বলিলেন, কি মা? জাহাজখানা চড়ায় আছাড়ি পিছাড়ি খাচ্ছে। বানভাসী হলো বলে। ওতে যারা আছে তাদের কি হবে মা? যা অদেষ্টে আছে তাই হবে, ভেবে আর আমরা কি করব মা? তবু তবু চোখের সামনে। কথাটা শেষ হইল না। নীহার অস্থির হইয়া উঠিল। মোক্ষদা বলিলেন, পোড়া জল পুলিশের বোটখানাও মাঝি মাল্লা নিয়ে কি ঠিক এই দিনেই তার পাশায় রওনা হল? নীহার বাধা দিয়া বলিল, হামা, বাবা কি এই জাহাজেই? মা, ও মা, দেখো দেখো, জাহাজখানা চড়ার গায়ে কাত হয়ে পড়েছে। ও মা, আমার প্রাণ হাঁপাচ্ছে। মোক্ষদা হ্যারিকেন লণ্ঠনটা তুলিয়া লইয়া কক্ষদ্বার খুলিয়া বারান্দায় মেয়ের হাত ধরিয়া টানিয়া আনিলেন। বাহিরের উন্মত্ত বায়ু কোঁ কোঁ শব্দ করিয়া ঘরে ঢুকিল। সে ঝড়ে বাহিরে দাঁড়াইয়া থাকে কাহার সাধ্য? নীহার খেয়া ঘাটার দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, মা, ও মা, ওই দেখো, খেয়া ঘাটায় কত লোক জড়ো হয়েছে, কত আলো দুলছে। চলো না মা, আমরাও যাই। দূর পাগলি, আমাদের কি যেতে আছে? কেন মা, দোষ কি? আমরা মেয়ে হয়ে জন্মেছি বলেই কি যত দোষ? তা না তো কি মা, বিশেষ এই দুর্যোগে এই রাত্রিরে সমত্ত মেয়ে। না মা, আমার প্রাণ হাঁপাচ্ছে। ওখানে গিয়ে চলো দেখি, ওরা জাহাজের লোকেদের বাঁচাবার কি করছে। ওই দেখো মা, পূব দিকে রাঙা আভা দিচ্ছে। রাত বোধহয় পুইয়ে এলো। বস্তুত রজনীর গাঢ় অন্ধকার তখন বিকাশোন্মুখ পুষ্পকোরকের আবরণ পটের মতোই ফাটিয়া পড়িতেছিল। খেয়াঘাটায় লোকজনের চেঁচামেচি সেই দুর্যোগের মধ্যেও শোনা যাইতেছিল। পাহারাওয়ালা রামখেলাওয়ান তিওয়ারি ও আতাউল্লা শেখ লণ্ঠন ধরিয়া পথ দেখাইয়া চলিল। মাইজিরা খেয়াঘাটার দিকে অগ্রসর হইলেন। যাইতে যাইতে মোক্ষদা বলিলেন, ছেলেটার কি ঘুম বাপু, গাঁ শুদ্ধ লোক উঠে পড়ল, বীরেন কিন্তু অসাড়ে ঘুমুচ্ছে। তেওয়ারি বলিল, না মাইজি, ও বাবু তো আগে উঠিয়ে গেছে। সদর থানার ঘাট হইতে আজ অপরাহ্নে যখন তারকবাবু জাহাজে যাবেন,
তখন ঘাটের কাছে এক স্বদেশী সভা হইতেছিল। কলিকাতা হইতে কয়েকজন দেশনায়ক সভায় যোগদান করিতে আসিয়াছিলেন। তাহাদিগকে অভ্যর্থনা করিয়া আনিবার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবক বালকগণ একটি জাতীয় সঙ্গীত গাহিয়া পথে শোভাযাত্রা করিয়া যাইতেছিল। গানটি এদেশের আবাল বৃদ্ধ বনিতার পরম পরিচিত, অমর কবি দ্বিজেন্দ্রলাল রায়ের আমার দেশ। বালকরা যখন নিশান হস্তে মধুর কণ্ঠে গাহিতেছিল, বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, শত কোটি সন্তান যার ডাকে উপচে আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। তখন কি জানি কেন তারকবাবুর সমস্ত শরীরে রোমাঞ্চ হইতেছিল। এই গান যে তিনি আজ নূতন শুনিতেছিলেন তাহা নহে, কত স্বদেশী সভায় এই গান তিনি শুনিয়াছেন তাহার ইয়ত্তা নাই। কিন্তু আজ যেন গানটি নূতন মূর্তি ধরিয়া তাহার হৃদয় পটে উদিত হইল। স্টিমার ছাড়িয়া দিলেও বরাবর ওই গানটি তাহার মনে পড়িতে লাগিল, আর সেই সঙ্গে আরও একখানা কিশোর কমনীয় মুখের আমার মা, তোমার মা, আমাদের সকলের মা কথা কয়টি কি তাহার মনে ফুটিয়া উঠিতেছিল কে জানে। দূরের যাত্রীর মধ্যে তিনি স্বয়ং মাত্র। সন্ধ্যার পর বৃষ্টি ও বাতাস উঠায় পরপর স্টেশনে যাত্রী নামিয়াই গেল, কেহ উঠিল না। রাত্রি দ্বীপ্রহরের পর যখন ঝড় উঠিল, তখন জাহাজ ঘাটায় জাহাজ ধরা অসম্ভব হইয়া উঠিল, এবং পরে যখন পদ্মা ভীষণ মূর্তি ধারণ করিল, তখন জাহাজ বসে রাখাই দায় হইল। সারেঙ্গ ও খালাসিরা প্রাণপণে জাহাজখানাকে ঝড়ের মুখে বাঁচাইয়া রাখিয়া নিরাপদ স্থানের সন্ধান করিতে লাগিল। কিন্তু তটের সমীপবর্তী হইবার জো নাই, তাহা হইলে জাহাজ তটে আছাড় খাইয়া বানচাল হইবে, আর ঘোর দুর্যোগ ও অন্ধকারে খাল বিলের মোহানা নির্ণয় করা যায় না। জাহাজ এইভাবেই ৩-৪ ঘণ্টা অনবরত ঝড় জলের সঙ্গে যুদ্ধ করিয়া গোবিন্দপুরের ঘাটের কাছে পৌঁছিল। খেয়াঘাটে পৌঁছিবার পূর্বেই মা ও মেয়ে দূর হইতেই এক দৃশ্য দেখিয়া অবাক হইলেন। তাহারা দেখিলেন সেখানে বীরেন্দ্রনাথ জাহাজের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া একদল লোককে কি বলিতেছে। দূর হইতে অনেকগুলি লণ্ঠনের আলোকে তাহার উজ্জ্বল আয়ত নয়ন তারকার মতো জ্বলিতেছিল। মুখে এক অপার্থিব ভাব ফুটিয়া উঠিয়াছিল। অতিরিক্ত আগ্রহ ও উৎকণ্ঠায় সে অতি দ্রুত কথা কহিয়া যাইতেছিল। শ্রোতারা বিস্ময়াবিষ্ট হইয়া তাহার কথা শুনিতেছিল। নিকটে গিয়া তাহারা শুনিলেন বীরেন বলিতেছে, ভাই সব, ওই জাহাজে বাঁশি বাজছে, ওতে নিশ্চয়ই মানুষ রয়েছে। পাড় থেকে এই সামান্য করস্যি তফাতে মানুষ হাত পা বাঁধা কুকুরের মতো ডুবে মরবে, আর আমরা এত কাছে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কারো কাছে কি একটা ডিঙি নেই? যদি না থাকে তবে আগে যা বলেছি তাই করো, ওই কাছি বাঁধো।
একজন জেলে বলিল, ডিঙ্গি? তুমি খেপেছ বাবু? ওই দুরন্ত গাঙে ডিঙি ভাসাবে? বীরেন অস্থির হইয়া বলিল, তবে? এই সময়ে মা ও মেয়ের দিকে বীরেনের দৃষ্টি পড়িল। সে উৎকণ্ঠিতভাবে বলিল, এ কি, আপনারা এই দুর্যোগে বেরিয়েছেন যে? যান যান, ঘরে ফিরে যান, যা করবার আমরা করছি। কিন্তু নীহার কোনো কথার জবাব না দিয়া পাষাণ পুত্তলির মতো নিশ্চল হইয়া দাঁড়াইয়া রহিল। তখন বীরেন হাসি মুখে বলিল, দেখুন দেখি বোকামি, জাহাজখানা আর উল্টে পড়বার বিলম্ব নেই, তবু কেউ একখানা ডিঙি দেবে না। যাক ভাই, সব সামান্য এই 2-4 রশি জল, এটা সাঁতরাতেও কষ্ট হবে না। দাও ওই দড়িটা আমার কোমরে জড়িয়ে, কাছির গোড়াটা ওই গাছের গুঁড়িতে কষে বাঁধো। 5-7 জন হাহা করিয়া বাধা দিল। নীহার একবার কি বলিতে গিয়া চুপ করিল। বীরেন আবার মধুর হাসিয়া কোমরে কাছি জড়াইতে জড়াইতে বলিল, তোমরা ভয় পাচ্ছ? ভয় কি? এ তো সামান্য 2-4 রশি, আমি সাঁতরে পদ্মা পার হতে পারি। এই দেখো না, 10 মিনিটে জাহাজে পৌঁছে যাব। বলিতে বলিতে তটপ্রান্তে অগ্রসর হইয়া বীরেন্দ্রনাথ পদ্মা গর্ভে ঝম্প প্রদান করিল। নীহার দৌড়িয়া বাধা দিতে গেল, কিন্তু কে যেন তাহার পা দুটা চাপিয়া ধরিল। মোক্ষদা অন্যান্য লোকের সহিত অস্ফুট চিৎকার করিয়া উঠিলেন। একজন পুলিশের লোক বীরেনের গলদেশে একটা লাইফ বেল্ট পরাইয়া দিয়াছিল। ওদিকে জাহাজে তারকবাবু যুক্ত করে ঊর্ধ্বমুখে ভগবানকে ডাকিতেছেন। আর আশা নাই, এই শেষ মুহূর্ত। চড়ায় জাহাজ ধাক্কা খাইবার সময় সারেঙ্গ জলে পড়িয়া প্রাণ হারাইয়াছে। খালাসিরা একখানা লাইফ বোট ভাসাইয়াছে। তারকবাবু বোটে উঠিতে গিয়া ঝড়ের ধাক্কায় ডেকের উপর পড়িয়া গেলেন। খালাসিরা আর অপেক্ষা করিতে না পারিয়া লাইফ বোট লইয়া বিপদ হইতে সরিয়া গেল। কিন্তু এক বিপদ এড়াইতে না এড়াইতেই আরও এক বিপদ তাহাদিগকে গ্রাস করিল। প্রচণ্ড জলাবর্তে পড়িয়া নৌকা মুহূর্তে ডুবিয়া গেল। তারকবাবু তখন মৃত্যুর জন্য প্রস্তুত হইয়াছেন, আসন্ন মৃত্যু। তবুও মানুষ সংসারের মায়া এড়াইতে পারে না। তাহার মনে হইতেছিল একবার স্ত্রী কন্যার সহিত শেষ দেখা হইল না। আর দূর হোক সেই ছোঁড়াটা, সেই নবকিশলয় লাবণ্য মাখা হাসি হাসি মুখে, আমার মা, তোমার মা, আমাদের সকলের মা। তারকবাবু যখন এইসব ভাবিতেছিলেন, দেখিলেন সহসা জাহাজের গা বহিয়া একটি মনুষ্য মূর্তি ডেকে চড়িতেছে। এ কি তিনি স্বপ্ন দেখিতেছেন? না, এ তো জীবন্ত মানুষ। এ কি, এ যে বীরেন্দ্রনাথ, সেই দূর হব লক্ষ্মী ছাড়া ছোঁড়া। এ হাভাতে আবার কোথা হইতে আসিল? এ কি সাঁতারিয়া আসিয়াছে? শীঘ্র আসুন, আপনার কোমরে জড়িয়ে দিই। আর কেউ আছে? বীরেন নিজের কোমরের কাছি খুলিয়া তারকবাবুর কোমরে জড়াইল এবং তাহার গলদেশের লাইফ বেল্ট পরাইয়া দিল। তারকবাবু বিস্মিত, স্তম্ভিত। এমন ঘটনা তো তিনি তাহার পুলিশের ঘটনাময় জীবনে কখনো ঘটিতে দেখেন নাই। এই ছেলেটা কি ধাতুতে গড়া? মুখে বলিলেন, তুমি বীরেন, তুমি। বীরেন বাধা দিয়া বলিল, সময় নেই, দেখছেন জাহাজ ডুবছে, শীঘ্র ঝাঁপ দিন, শীঘ্র, ডেঙ্গার লোক টেনে নেবে আপনাকে।
আর তুমি? বীরেনের সেই দুরন্ত মুখখানায় মধুর হাসি ফুটিয়া উঠিল। সে হাসি তারকবাবু ইহজীবনে ভুলিতে পারেন নাই। বীরেন বলিল, আমার জন্য ভাববেন না, আমি সাঁতারও জানি, যান যান। না না, তোমায় ফেলে যাব না, তুমি বালক, তোমার এ ঋণ আমি তোমায় ধরিয়ে দিতে যাচ্ছিলুম যে। ঋণ? তবে একটা অনুরোধ, আমি বাঁচি বা মরি, জিতেন্দাকে ঘরে নেবেন, আমার দিদির মুখে হাসি ফোটাবেন। জিতেন্দা নির্দোষ। যান যান, গেল গেল, জাহাজ গেল, যান। এই বলিয়া বীরেন তারকবাবুকে পদ্মার তরঙ্গে ছুঁড়িয়া ফেলিয়া দিল। তারকবাবু একবার ডুবিতে ও একবার ভাসিতে ভাসিতে দেখিলেন বীরেন্দ্রনাথ হেলা জাহাজের রেলিং ধরিয়া দাঁড়াইয়া আছে। প্রথম উষার অরুণ রাগে তাহার মুখমণ্ডলে শান্তি তৃপ্তির এক অপার্থিব জ্যোতি ফুটিয়া উঠিয়াছে। তাহার পর বীরেন্দ্রনাথ জলে ঝম্প প্রদান করিল। সঙ্গে সঙ্গে একটা পর্বত প্রমাণ তরঙ্গ জাহাজের উপর দিয়া চলিয়া গেল। তারকবাবু আবার যখন ভাসিয়া উঠিয়া চড়ার দিকে চাহিলেন, তখন আর সে স্থানে জাহাজের চিহ্নমাত্র দেখিতে পাইলেন না। সেই স্থানটা জলে জলমগ্ন হইয়া গিয়াছে, আর দুরন্ত বীরেনের সেই হাসি হাসি মুখ কোন দেশে অন্তর্হিত হইয়াছে। তীরের লোক অর্ধমৃত অবস্থায় তারকবাবুকে টানিয়া তুলিল। তখন ভোর হইয়াছে। দুরন্ত পদ্মার আর সে ভীষণ মূর্তি নাই, সব শান্ত, সব নীরব, যেন কিছুই হয় নাই। তারকবাবু বহুক্ষণ পদ্মাতটে বসিয়া রহিলেন। চারিদিকে নৌকা পাঠাইলেন, যদি বীরেনকে পাওয়া যায়। কিন্তু হায়, সেই উষার মধুর আলোকে যে রত্নটি পদ্মার অতল গর্ভে তলাইয়া গিয়াছে, তাহাকে আর খুঁজিয়া পাইবেন কি? ঘরে ফিরিবার সময় ররুদ্যমানা পত্নী ও কন্যাকে সকল পরিচয় দিবার সময় তাহার হৃদয়ে অনুতাপের শত বৃশ্চিক জ্বালা জ্বলিয়া উঠিল। ঘরে ফিরিয়া তিনি চিৎকার করিয়া আপন মনে বলিলেন, মূঢ় আমি! আমার এই সামান্য বিদ্যা লইয়া আমি মানুষ চিনিবার বড়াই করি? জন্মভূমি, তোমার সন্তানকে চিনিব কিরূপে? যতবার তারকবাবু সেই কোমল কিশোর বালকের মুখখানি ভুলিবার চেষ্টা করিলেন, ততবারই তাহার মনে পড়িল সেই কথা, আমার মা, তোমার মা, আমাদের সকলের মা। আর মনে পড়িল সেই গান, বঙ্গ আমার জননী, আমার ধাত্রী, আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর রুক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, শত কোটি সন্তান যার ডাকে উপচে আমার দেশ, কিসের দুঃখ, কিসের দৈন, কিসের লজ্জা, কিসের ক্লেশ, শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। পরবর্তী গল্পের জন্য শুনতে থাকুন গল্প একান্তে।